জীবনে যা চাও, যেটা অ্যাচিভ করতে চাও, যেটুকু আছে সেইটুকুর মধ্যেই তুমি সব পেয়ে যাবে একদিন। এটা আমার বিশ্বাস। আমি আমার জীবন দিয়ে এই উপলব্ধি করেছি। আর সেই উপলব্ধির গল্প মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। মনে হয় যে তোমরা শোনো, তোমরাও মনের জোর পাবে। আজকের একটা হেক্টিক শিডিউল ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আশা করি ভালো লাগবে। মর্নিং বন্ধুরা। হ্যাঁ, গুড মর্নিং বলা যাবে, এখন 11:30 বাজে। আর আমার অনেকক্ষণ সব কাজকর্ম হয়ে গেছে। সব কাজকর্ম আছে, শুধু রান্নাটাই বাকি আছে। কি রান্না করবো বুঝতে পারছি না। আজকে বৃহস্পতিবার ছিল, 9:30 পুজোতে বসেছি, 11টায় পুজো কমপ্লিট হয়েছে আমার। তো পুজো করার পর 11:30 অবধি শুয়ে শুয়ে ফোন ঘাটলাম। এবার তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। বৃহস্পতিবারের পুজো, যদিও ঠাকুরের থালা তোলা হয়ে গেছে। সাই বাবাকে দর্শন করে, আজকে বৃহস্পতিবার তো সাই বাবারও পুজো থাকে, মা সরস্বতীরও পুজো থাকে, আর মা লক্ষ্মীর তো থাকেই। যে মা লক্ষ্মীকে আলাদা করে বাটা দিই। আচ্ছা, মা সরস্বতীকেও কিন্তু বাটা দেওয়া হয়, জানো তো? আমি সরস্বতী পুজো যখন নিজে করেছিলাম তখন আমি এটা শিখেছিলাম একটা ভিডিও থেকে। বৃহস্পতিবারে আমি শুধু লক্ষ্মী ঠাকুরকে পুজোটাই মেনলি করি, আর সাই বাবাকেও পুজো করি। আর আমি সাই বাবাকে একটা পান আর সুপারি দিই। পান সুপারি দিই, এটা আমার মন থেকে চায় তাই আমি দিই, অন্য কোনো কারণ নেই। আর যেটা বলার, যে পুজোটা অনেক সময় তোমরা দেখতে চাও, যেহেতু দেখো আমার এমনিতেই 1.5 ঘন্টা সময় লেগে গেছে পুজো করতে। তো আমি কালকে রাত্রিরে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরেও আমার এতটা সময় লেগেছে, কারণ আমার বই পড়তে হয় অনেকগুলো, ঠাকুরের মন্ত্রপাঠ করতে হয়, তারপরে মা লক্ষ্মীর পাঁচালি তো পড়তে জানোই অনেকটা সময় লাগে। আর চোখের তলায় খুব কালি পড়েছে, খুব ব্ল্যাক, খুব ডার্ক সার্কেল পড়েছে, একদম কালো হয়ে গেছে, কিন্তু স্কিনটা ঠিক আছে। আসলে এত স্ট্রেস যাচ্ছে না, বেকার বেকার স্ট্রেস যাচ্ছে, বেকার বেকার টেনশন হচ্ছে, কেটে যাবে। এগুলো হয় মাঝে মধ্যে। তো আমি খুব চেষ্টা করছি যাতে আমাকে মেডিসিন না নিতে হয়, তেমন হলে তো করতে হবে। তবু আমি নিজেকে সব কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করছি। আর এই দেখা যাক কি রান্নাবান্না এখন হয়। কলমি শাক এনেছে কালকে, আর যেটা আমি করেছি না কুলেখাড়া, আজকে নিলাম 5 টাকা করে। এই দেখো কুলেখাড়ার বান্ডিল, 2 বান্ডিল নিয়েছি কুলেখাড়া। আমি এখন এটাকে সিদ্ধ করতে বসবো। আমার ইয়েটা কম শরীরে, হিমোগ্লোবিন কম, রক্ত কম। হ্যাঁ, যদি শরীরে হিমোগ্লোবিন কম থাকে বুক ধড়ফড় করে, কিন্তু ক্লান্তি লাগে, কিন্তু নিজে সারাদিন কাজের মধ্যে না নিজের দিকে আমরা খেয়াল করি না অনেক সময়, যাদের দুর্বলতা লাগে। তো ওই জন্য ভাবলাম যে কুলেখাড়াটাই তো এখান থেকে গাড়ি থেকে যাচ্ছিল, ওর ভাইটার দাদাটার কাছ, ভাই না দাদা বড়, ওর কাছ থেকে নিলাম। আয়ুষ্মান গাছকে টিফিনে দিয়েছি ডিম টোস্ট। সকালে উঠতে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে আজকে আমার সকালে উঠতে, আর ওকে বাড়ি থেকে বেরোতে হয় 7:45। তাড়াতাড়ি করে উঠে ডিম টোস্ট করলাম। আর ও তো ছাতু খেয়ে যায়, ফলে আমার খুব বেশি কিছু বানাতে লাগে না। আর ওকে তো ঘুম থেকে তুলি 7:25, ভাবো। তো এই হচ্ছে ব্যাপার। অত রাত অব্দি খেলা দেখে, ঘুমোতে ঘুমোতে রাতে পুরো খেলাও দেখতে পারে না, 12টার মধ্যে ওর ঘুম এসেই যায়। তো ঘুমিয়ে পড়ে 12:30, 12টা 12:30। আর আমি এডিটিং কমপ্লিট করে শুয়েছি রাত্রির 2টো। কি করে আমি গিয়ে করব? চলো ঝটপট করে একটু সেদ্ধ বসাই। আজ তো এক ছিল বৃহস্পতিবার, তার উপরে আজকে অনেকগুলো কাজ আছে, ফলে কি আমি খুব তাড়াতাড়ি করে আজকের কাজ শেষ করেছি। তার উপরে তো বললামই তোমাদের আমার হিমোগ্লোবিনটা কম, যেহেতু যার কারণেই এত ক্লান্ত লাগে আজকাল। আর এটা তো মানে আমাদের ম্যাক্সিমাম মেয়েরাই বোধ হয়, বিশেষ করে ম্যাক্সিমাম ভারতীয় মেয়েদেরই মনে হয় আমার, যে তারা একটু হলেও অ্যানিমিক আর কি। তো যাই হোক, আমার দেখলাম যে খুব বেশি না হলেও মোটামুটি কম, যতটা প্রয়োজন তার থেকে বেশ খানিকটা কম, খুব আহামরি কিছু কমও না। তো ভাবলাম যে ছোটোবেলা আর কি মা আমাদের কুলেখাড়া খাওয়াতো, কুলেখাড়া পাতার রস, এটাকে ভালো করে বেছে ধুয়ে তারপরে 1 গ্লাস জলে সেদ্ধ করে মাঝে মধ্যে খাওয়াতো, রেগুলার না। আমি এটা খাবো ধরো ওই 1 দিন 2 দিন ছাড়া ছাড়া, এটা কিছুদিন খাবো। একটা সপ্তাহ মোটামুটি, যদি তুমি একটা সপ্তাহ মানে 7 দিন হচ্ছে, এবার তুমি সারা মাস কি 2 মাসের মধ্যে যদি তুমি 7 দিন কমপ্লিট করো তোমার যথেষ্ট আর কি। 2 মাসের মধ্যে 7 দিন কমপ্লিট করতে, মানে গ্যাপ দিয়ে দিয়ে যদি তুমি খাও, যাদের আর কি কম, কুলেখাড়া পাতা ভীষণ ভালো, ভীষণ ভালো শরীরের হিমোগ্লোবিন বাড়াবার জন্য, শরীরে ব্লাড বাড়ানোর জন্য। এটা আমরা ছোটো থেকেই জানি মোটামুটি। তবে সিদ্ধ করে খাবে, কাঁচা খাবে না। অনেকে আবার থেতো করে শুধু রসটা খেয়ে নেয়, সেটা কিন্তু উপকারী নয়। আমি যতদূর দেখলাম আর কি, বিভিন্ন জায়গায় শুনেছি, বা আমাদের মাও ছোটোবেলা তাই খাওয়াতো।
তো এই তারপর এগুলো বসিয়ে এরপর ঝটপট রান্না সেরেছি। দেখো আজকের আমাদের লাঞ্চে খুব সাধারণ সাদামাটা মেনু করেছি। এটা কি বলো তো, এটা চিংড়ি মাছ ছিল, এই 5-6টা মতন চিংড়ি মাছ ছিল, আর বরবটি ছিল আমাদের। না মানে বরবটি দিয়ে কী করবো, এক বরবটি আলু ভাজা আর বরবটির তরকারি ছাড়া আমার আর কোনো রেসিপি মানে ভালোই লাগে না আমার বরবটিটা খেতে। এবার এনেছে, ওটা কি নষ্ট করবো, অনেক দিনই এনেছে, একটু শুকিয়ে শুকিয়ে মতন যাচ্ছিলো, তো ওই জন্য এটা দিয়ে আমি বরবটি দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে রসুন টসুন দিয়ে ভর্তা বানিয়েছি। আর এদিকে বানিয়েছি, এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, 3 পিস পমফ্রেট ছিল, একদম ঝাল ঝাল করে করেছি। এটা হলুদ বেশি লাগছে, তার কারণ হচ্ছে ওই লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে খুবই সিম্পল আজকের মেনু, খুবই সিম্পল। কলমি শাক ছিল, শাকটা করা যেত, কিন্তু কেটে কুটে রাখলে তবেই সুবিধা। ও পেঁপে ভাতে আছে, ভাতের মধ্যে পেঁপেও দিয়েছি, পেঁপে সেদ্ধ। তো এই রাত্রিবেলা দেখি কলমি শাকটা কেটে নেবো। আর আজকে তো কুলেখাড়া পাতার রসটা খেলামই, তো একটা শাক তো খাওয়া হয়েছে। এটা দেবে না কিন্তু। কেন? কচু শাক তো। কচু শাক না, এটা ইয়ে কি বলে, বরবটি বাটা চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল, খেয়ে দেখতে পারিস। খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর বললাম ওকে তুই 5টার সময় চল, ওকে আয়ুষ্মানকেও বলেছে ঘুমো, চল একসাথে 5টার সময় উঠে তারপরে যাবো। আর এদিকে বেজে গেছে 5:30 পৌনে 6টা। চল এখন একটু খেলে নে, কত আলো দেখো, এখনও সূর্যের তাপ কমেনি। যাই একটু ওপরে আর এক গাদা জামা কাপড় আছে, সেগুলো সব মেশিনে দিয়ে দেবো। তোমরা দেখেছো আমি সেই যখন বারান্দা রান্নাঘরে রান্না করতাম, আমার কত কষ্ট হতো, সমস্ত কাজ একা হাতে করতাম। তোমরা অনেকেই বলতে পারলে এত কষ্ট কী করে করো, তখন না কষ্ট মনে হতো না, তখন ওটাই আনন্দ ছিল, কারণ ওইটুকু জগতই আমার ছিল। তবে আমি খুব স্বপ্ন দেখতাম যে আমার একটা ভালো সুন্দর ঘর হবে, একটা ভালো রান্নাঘর হবে। তো তারপর তো আমি ইউটিউব দেখা শুরু করলাম যখন প্রথম, তোমরা জানো আমি এখন নাম নিচ্ছি না কার ভিডিও দেখে প্রথম আসি, আর তারও যে উন্নতি, প্রথমে কিন্তু সেও সমস্ত ঘরের কাজকর্ম করতো, সেই সমস্ত দেখে আমি উৎসাহিত হয়ে ব্লগ চ্যানেল শুরু করি। তারপর সে নিজের জায়গা থেকে যখন দেখলাম যে সরে গেল, আমি কিন্তু নিজেকে সরাতে পারিনি। তার প্রতিচ্ছবি আমি আমার জীবনে দেখতাম, মানে যখন আমার আশিসের সাথে প্রথম তখন সন্তান ছোট, খুব ঝগড়াঝাটি হতো, তারপর ওনার ব্লগ দেখে মনে হতো বা সম্পর্ক ভালো করাই যায়। আমিও চা খেতাম আশিসের সাথে বসে বসে, তখন একটা অন্যরকম সময় ছিল। তারপরে সব কিছু যখন আমি দেখে ঠিকঠাক হলো, আমি নিজে কাজকর্ম সব কিছু করলাম, নিজে ব্লগিং স্টার্ট করলাম, সব কিছু হলো। তারপরে আস্তে আস্তে আমি ব্লগ দেখা ছেড়ে দিই, কারণ আমি আর নিজের সাথে মিল পাচ্ছিলাম না। কিন্তু ওই যে ভালো লাগা ছিল এবং ওনার সেই উন্নতি, একটু একটু করে সুন্দর রান্নাঘর, একটু একটু করে বড় হওয়া, ওই জিনিস আমার ভেতরে ভেতরে চলতো। তো ম্যানিফেস্টেশন বলে একটা কথা আছে না, ম্যানিফেস্ট করা কিছু, আমি ওগুলো এখন বিশ্বাস করি। এখন কেন, বহু বছর বিশ্বাস করি। হয়তো ওটাই কোনো সময় আমি ম্যানিফেস্ট করে ফেলেছিলাম। এই দেখো এখানে সব জলের গ্লাস, এগুলো সব ওই অনুষ্ঠানে যখন ব্যবহার হয়েছে। এটা কি টেবিল, এই ওর বাবার কত রয়েছে জল, জলের গ্লাস আমাদের বাড়িতে লোকজন এলেও আমি নিয়ে আসি ওইসব। আর গার্ডার আছে এখানে কত, আর আমি নিচে গার্ডার খুঁজে খুঁজে বেড়াই, পরে নিয়ে যাবো। আজ আমি তোমাদের বলবো আমি কিভাবে, আমার মনে হয় যেটা, যে কিভাবে ম্যানিফেস্ট হয়েছে বা নিজের ইচ্ছে যে কেউ পূরণ করতে পারে। ফ্যানটা চালিয়ে দিলাম। এই দিন আমি ওই ইয়েগুলো কেচেছি, পাপোশগুলো নয়, একটাই পাপোশ এখানে রয়েছে, বাকি সব নিচে নিয়ে গেছি ওই বাথরুমের। একটা না তো, আরও তো একটা ছিল।
দেখো ছেলেরা বিশেষ করে আমাদের হাজব্যান্ডরা সারাদিন বাড়ির বাইরে থাকে। আমার হাজব্যান্ড তো এলো দুপুরবেলা খেয়ে আবার যে সেই বেরিয়েছে সেই রবীন্দ্র সরোবরে, আজকে তার কাজ অনেক দূরে। আয়ুষ্মানের সন্ধ্যে 7:30টায় পড়া, তারপর আমাকে বেরোতে হবে। আমি যাব হচ্ছে বাজরুনি অ্যাপোলোতে, ওখানে মায়ের আজকের অনেক দিন আগে থেকেই আমি মানে নেওয়া ছিল আর কি ওই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। তো আমি মাকে বলেছিলাম, আমি সমস্ত রিপোর্ট যেহেতু এখান থেকে করিয়েছিলাম, রিপোর্টগুলো দিয়ে আসা হয়নি, আমার কাছেই ছিল। তো সেই সমস্ত নিয়ে আমি মাকে যাই, মা যখনই ওই ডাক্তার দেখায় আমি যাই মায়ের সাথে। তো আমি এখান থেকে যাবো, আর মা বাজরুনি, তো মা তো বাজরুনিতেই থাকে, ওখান থেকে আসবে। তো আমার বাড়ি থেকে মায়ের বাড়ি হচ্ছে 2টো স্টপেজ, হ্যাঁ। তো খুব বেশি না, আমার রিক্সায় উঠলেই চলে যাওয়া যায়, কিন্তু আমি ওই যাব একেবারে ডাইরেক্ট অ্যাপোলোতে। আর আজকে বৃহস্পতিবার, সন্ধ্যাবাতিও দিতে হবে। আয়ুষ্মান পড়তে যাবে, ওকে আমি দিতে যাব না আশিস দিতে যাবে, আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ওই জন্য চটপট করে ওপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিলাম। আয়ুষ্মান বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো, আমি ওপরে কিছু টুকিটাকি কাজ করলাম, জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, সকালবেলা মেলে দেবো, অর্ধেক তো ড্রাই শুকিয়েই থাকে। আর এই যে চলে এসেছি আমরা নিচে এখন, আর বিছানাপত্রগুলো ঠিকঠাক করবো। দুপুরবেলা একটা ভালো করে ঘুম দিয়েছে, একটু ঘুমোলে না শরীরটা বেশ তরতাজা লাগে। তো এই যে এখন বিছানাপত্র ঠিক করব। আয়ুষ্মানকে বললাম তুই আজকে মুসলি খা না, আজকের ও চা খাবে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো, ও চা খেলে আমার একটা চা খাওয়ার সঙ্গী হয়, তাহলেই আমার দুধ চা খাওয়া হয়, না হলে আমিও কিন্তু ওই লিকার চা করে খেয়ে নিই। তো চলে এসেছি। আমার আজকে একটু পুজো দিতে দেরি হবে, কারণ ওই যে আয়ুষ্মান ওপরে ছাদে খেলে, তো আমি তখন ওপরের গিয়ে ঘরের কাজকর্মগুলো সারি। তো ওপরের ঘরটা কিন্তু আমি নিজের মতন করে তৈরি করেছি, যেখানে ভীষণ সুন্দর একটা সব কিছু। তো আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। আর একটা জিনিস, বৃহস্পতিবারের পুজো তোমরা জানোই আমি কত নিষ্ঠা ভরে করি। আমি এটাও জানি অনেক সময় আমাদের মানসিক পরিস্থিতি এমন থাকে যে আমাদের পুজো পাঠ করতে ইচ্ছা করে না। এখন তো ইউটিউব আমাদের হাতেই আছে। আমি বলবো, যখন পুজো পাঠ করতে ইচ্ছে করে না, ঠাকুরের গান চালিয়ে দাও সারা ঘরে। কর্পূর দানি তো কিনতেই পাওয়া যায়, কর্পূর দানি কিনে ঘরে দাও। এটা একদিনে কিন্তু হবে না, আস্তে আস্তে নিজের ফারাকটা বুঝতে পারবে যে কিভাবে তোমার জীবনটা শান্ত হচ্ছে, কিভাবে তুমি তোমার যে ইচ্ছেগুলো খুব সৎভাবে পূরণ করবার একটা পথ পেয়েছো। এটা আমার বিশ্বাস, এই কথাটা আমার বিশ্বাস। আর এই কথাগুলো আমি বলি না, অনেকের কাছে জ্ঞান মনে হতে পারে, আবার আমার প্রচুর বন্ধুরা আছে যাদের কাছে এই কথাগুলো একটা শক্তি, তারা খুব মন দিয়ে আমার কথাগুলো শোনে। আমি কমেন্ট পেয়েছি, পায়েল তোমার কথা খুব মন দিয়ে শুনি। তো দয়া করে আমার এই অনুভূতিগুলোকে ছোট করবেন না, ভালো না লাগলে ভিডিও স্কিপ করেই চলে যাওয়া যায়, কিন্তু আমি আমার অনুভূতি আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে প্রকাশ করি। আর আমার শুধু মুখে বড় বড় কথা নয়, আমি আমার জীবন দিয়ে, আমার ভিডিও দিয়ে দেখিয়েছি যে আমি কিন্তু যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। আমি কিন্তু সেই ঘরের কাজ নিজে হাতে করি, বাসন মাজা থেকে শুরু করে সন্তানের দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে সব আমি নিজে করি। সেই নাইটি পরি, এমনকি পুরনো নাইটিও আমি খুব যে তাড়াতাড়ি ফ্রিকুয়েন্টলি আমি নাইটি চেঞ্জ করি তাও নয়। আমি কিন্তু যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছি, খালি নিজের জীবন, নিজের ভেতরটাকে আমি একটু চেঞ্জ করেছি। কিভাবে করেছি সেই পথে আমি তোমাদের দেখাই। দিকে দিকে তোমরা অনেক ভিডিও পাবে, এমন অনেক ভিডিও পাবে যেগুলো আমাদের লক্ষ্য ভ্রষ্ট করে, কিন্তু আমি চেষ্টা করি আমার ভিডিওর ভিউজ কম হোক, রিচ কম হোক, অর্থ না আসুক, কিন্তু আমি যেন যেটুকু করব, যেটুকু মেমোরি থাকবে আমার ভিডিওর মাধ্যমে সেটা যেন সততার সাথে থাকে, ব্যাস এইটুকুই। আর আমি জানি সৎ পথে থাকলে অন্ধকারেও ভাত জোটে, এটা আমার জীবনের প্রমাণ, সবথেকে বড় প্রমাণ আমি। যাই হোক, অনেক বক করে দিই, অনেক আবেগী হয়ে যাই যখন আমি ভাবি যে ঈশ্বর কীভাবে ভালো, যদি তুমি কিছু করতে চাও কীভাবে ঈশ্বর তোমার পাশে থাকবেন, মাথার কাছে থাকবেন। শুধু ধৈর্যটুকু ধরতে হবে, অনেক খারাপ সময় আসবে কিন্তু তার উপর বিশ্বাস হারালে চলবে না, তিনি সব একদিন ঠিক করে দেবেন, এই বিশ্বাসটা শুধু ধৈর্য ধরে রাখতে হবে। তো বললাম আজকে একটু সন্ধ্যা দিতে দেরি হবে, একেবারে ফ্রেশ হব, তারপরে আমি সন্ধ্যা দেবো একটু ঠান্ডা মাথায়। আর আমাকে বেরোতে হবে বাড়ি থেকে 7:30টায়। তো আয়ুষ্মানকে কি করব আমি এই সময় বুঝতে পারছি না, যে আমি কি রিক্সা করে ওকে আগে দেবো, কারণ একটু দূরে আমার বাড়ি থেকে, ও যেখানে পড়তে যাবে। তো একটা সলিউশন পেয়েছি, সেটা পরে সন্ধ্যা দিতে দিতে একটা সলিউশন হয়েছে। আমাদের যে অফিস স্টাফ রাহুল, ও এসছিল গোডাউনে কিছু কাজ করতে, তো ওকে আমি বললাম তুমি যদি একটু আয়ুষ্মানকে পড়তে দিয়ে আসো তাহলে খুব ভালো হয়, আমাকে এক জায়গায় বেরোতে হবে। তো এই যে এই বাসনপত্র ধুয়ে ধায় একটু মুখে চোখে জল দিলাম, এত গরম লাগছিল না, হাত ধুয়ে এই রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে আমি চলে এলাম কিন্তু সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেওয়াটায় কোনো তাড়াহুড়া না, খুব ধীর স্থিরভাবে। অন্য কাজ আমি যতই তাড়াহুড়ো করে করি, সন্ধ্যা বা সকালের যে পুজো দেওয়া সেটা আমি খুব ধীরভাবে হাতে প্রচুর সময় নিয়ে করি। অন্য কাজ আমার হয়ে যাক, আগে আমি অন্য কাজগুলো সেরে নিই যত যেভাবেই হোক, কিন্তু পুজোটা করব, ঠাকুরের সামনে একটু বসবো, একটু দাঁড়াবো, একটু গান করব, একটু মন্ত্রপাঠ করব, একটু বই পড়ব। এতে আমার যা ভালো কর্ম করা সেগুলো তো করবই, আর খারাপ কর্মও যা করেছিলাম সেগুলোও কেটে যাবে।
তস্মৈ গুরবে নমঃ অজ্ঞানতিবিরান্তস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্মৈ গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্তাতীতং हरचरी फलचरी और चरी मेवा मोदक को भोग लगे संत करे सेवा दीनन की लाज रखो शंभु सुतवा हरे राम 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আর ভীমসেনী কর্পূর ভীষণ ভালো, আমি তো এইবারে নিলাম ভীমসেনী কর্পূর, অনেকক্ষণ ধরে জলে একটা ছোট্ট টুকরো নিলেই অনেকক্ষণ হয়ে যায়। আর ঢেলা কর্পূর যেগুলো আমার কাছে ছিল ওগুলো আমি না ইয়েতে দিই, ওই যে কর্পূরদানিটা কিনেছি ওখানে দিই। আর সারা ঘরে দুয়ারে অবশ্যই কর্পূর জ্বালাও, যদি নেগেটিভিটি ফিল হয় অবশ্যই করো। আয়ুষ্মান পড়তে যাচ্ছে আমাদের ওই অফিস স্টাফ রাহুল, ও দিয়ে আসবে, নাহলে আমি রিক্সায় তুলে দিতাম, ও দিয়ে আসবে, এটা সুবিধাই হলো। টাটা বাবা, দুগ্গা দুগ্গা। ধরে বসবে হ্যাঁ আঙ্কেলকে, বুঝেছ? তো এই যে আয়ুষ্মান তো বেরিয়ে গেল, আর ওদিকে মায়ের আমি ফোনে নেটওয়ার্কই পাচ্ছি না যে ডাক্তারবাবু এসছেন, এলেই আমি বেরোবো, কারণ মায়ের মোটামুটি 8 নাম্বার আছে, আমি এলে তারপরে বেরোবো এরকমভাবে আমি ভেবে রেখেছি, কারণ রিক্সাতে খুব বেশি হলে 5 মিনিট লাগবে আমার বাড়ি থেকে। তো আজকের একটা এই গাউনটা পরলাম, কারণ এটা ভীষণ কমফোর্টেবল, আর অনেক দিন পরি না, ভাবলাম আজকেই পরি। আর গরমটা ছিল, কিন্তু সন্ধ্যার দিকে একটু, ওই সকালে বেশ বৃষ্টি হওয়ার জন্য সন্ধ্যার দিকে একটু একটু ছিল ঠান্ডা ঠান্ডা মতন হাওয়া দিচ্ছিল, কিন্তু বাড়িতে ঘরে প্রচণ্ড গরম, দেখছোই তো আমি রেডি হতে হতে ঘেমে যাচ্ছি। আর যাই হোক খুব তাড়াতাড়ি করছিলাম, আরও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ না হলে ভিডিও না অনেক বড় হয়ে যায়। তোমরা আমার প্রত্যেক যে কর্তব্যগুলো সেগুলো দেখতে পছন্দ করো, সমস্ত ঘরের কাজ সেরে, প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য সেরে তারপরে বাইরের যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু আমাদের প্রচুর মেয়েদের হ্যান্ডেল করতে হয়। যারা চাকরি করে তাদের পেরেন্টসদের দেখা, আরও এক্সট্রা প্রচুর দায়িত্ব থাকে। তাহলে আমরা মেয়েরা কি শক্তি নই? আমরা মেয়েরাই হচ্ছে শক্তি, এটা আমি বিশ্বাস করি। আর যখন আমি নিজেকে এইভাবে পজিটিভ কোনো বার্তা দিই, তখন তো আমার মনে হয় যে না সত্যিই আমি পারবো, আমি কেন, সবাই পারবে। আর সত্যি বলতে এতদিন মোটিভেশনাল স্পিকার দেখছিলাম না, মোটিভেশনাল স্পিকারের থেকে আমরা ঘরের বউরা মনে হয় অনেক ভালো মোটিভেশনাল স্পিকার, আমরা নিজেদের লাইফ থেকে মোটিভেশনাল যে স্পিচ সেগুলো দিচ্ছি। আর তো চারপাশে দেখছোই কী হচ্ছে, তার থেকে নিজের সততার সাথে যেটুকু করছি সেটাই মনে হয় নিজের কাছে মোটিভেশন। আমিও চেষ্টা করি আমার সেই মোটিভেশনগুলো তোমাদের মধ্যে দেওয়ার। চুলটা এখন অনেক কমে গেছে গো, চুল যা মাঝখানে পড়ছিল, এই সমস্ত স্ট্রেসের জন্য প্রচুর চুল ওঠে। যাই হোক চলো, রেডি হয়ে গেছি, একটু পারফিউম দিয়ে নিলাম, কিছুই না, একটু কাজল পরলাম, একটু লিপস্টিক পরলাম, হয়ে গেছে। আর এই যে রিক্সাও পেয়ে গেছি ঝটাপট, স্ট্যান্ডে একটাই রিক্সা ছিল, বাবা তাড়াতাড়ি করে উঠেছি। আর এই তো এখানে ঢোকার সাথে সাথেই আমার এক সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হলো, তারও খুব সমস্যা চলছে, অনেক গল্প হলো। তবে এই সময় বেশি সময় দিতে পারিনি, কারণ মায়ের একদম নাম প্রায় পেরিয়ে যাচ্ছে এইরকম অবস্থা। তো হয়ে গেছে, মানে গেছি আর ঝটাপট মাকে দেখানোও হয়ে গেছে, ডাক্তারবাবুর সঙ্গে অনেক কথা হলো, সব ঠিকঠাক আছে মোটামুটি ঈশ্বরের কৃপায়। আর এইদিকে মা বলে একটু মিষ্টি কিনে দিল আমাকে, নিজেও কিনে নিল।
বেলতলায় নামিয়ে দেবেন। হ্যাঁ ভাই, একটুখানি যাও না, ও ঠিক বুঝে নামিয়ে দেবে। হ্যাঁ একটুখানি। মাকে একটু চোখের দেখা দেখলেই যেন কি ভালো লাগে। আর মাকে এই যে এইটুকু এসছি, কত 10-15 মিনিটও ছিলাম, 15 মিনিট, হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে কিছুক্ষণ কথা ছিল, ওই 15-20 মিনিট ছিলাম, তাতেই মানে মাকে যে রিকশায় তুলে দিলাম, ভালো লাগে না, মনটা খারাপ খারাপ লাগে। মাকে ছাড়তে কি কষ্ট যে হয়, এটা যদি আগে জানতাম না, কি বলবো আর, মাকে ছেড়ে থাকতে সত্যিই কষ্ট হয়। আর এরপরে আশিসবাবু বললেন আমি আসছি, তুমি এদিকে এগিয়ে আসো, ঠিক চলে এসেছে। সারাদিন বাদে এই দেখা হয়েছে জানো। আর মাঝখানে এসেছিলো খেতে, তার পুরো ভিজে এসেছিলো, তারপরে আমি বললাম আর ভালো জিন্স টিন্স পরো না, অনেক কাচাকুচি করতে হয়, আর এসি ফিটিংসের কাজ হচ্ছে, সারাক্ষণ দাঁড়িয়ে থাকা, তো সেই জন্য দুজনে আমি বললাম একটাই রোল কেনো, কারণ আমি চা খেয়ে এসেছি, আমার একদম খিদে নেই, দুটো একটাই রোল। আমি এতক্ষণ অফিসে ছিলাম, আমাদের অফিসে, এখন এসে একটু ভাত বসাবো, সেদ্ধ ভাত। বিশ্বাস করো আজকে আমার রান্না করার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আশিস বললো না, রোল খেয়েছি আর বাইরের খাবার খাওয়া চলবে না, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমি শুধু সেদ্ধ ভাত করব, আমি আর তার সাথে কিছু আনুষঙ্গিক কিছু রান্না করব না, তো আমার ভালো লাগছে না। কারণ সত্যি বলছি, এত গরম, তার উপরে সকাল থেকে এত হেক্টিক শিডিউল ছিল আজকের, যে আমার আর রান্না করতে ইচ্ছে হলো না। কিন্তু ওই যে প্রতিদেব বলেছেন, এর বাইরে আর কথা হয় না। যখন আমি বুঝে যাই যে ওর ওপরে আর এখন কথা বলা যাবে না, এটা মানে এটাই, তো তখন আর আমি কোনো কিছু জোর করি না। যখন বুঝি যে আবদার করলে রাখা সম্ভব, কিন্তু কখনো কখনো আবদার করলে ওর রাখা হয় না, তো তখন আমি আর জোর করি না, এটা বুঝে গেছি সংসার করতে করতে। আর এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু সুখ তোমাকে এনে দেবে। কিছুটা অ্যাডজাস্ট, কিছুটা নিজের আবদার, কিছুটা রাগ, কিছুটা আবার অধিকার বোধ, সব কিছু মিলিয়েই তৈরি হয়ে যায় একটা সম্পর্ক, যে সম্পর্ক চাইলেও কিন্তু ভেঙে বেরোনো যায় না। হয়তো এক পরিস্থিতিতে আমরা বড় হই, তারপর যখন এক সংসারে এসে পড়ি, তখন আস্তে আস্তে মানিয়ে নিতেই হয়, চাইলেই তো সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়া যায় না। যদি বা যাইও আমি, সেটাও যে আমার মনের মতন হবে তারই বা কি গ্যারেন্টি। এই কথাগুলো যে কি পরিমাণে মোটিভেশন দেয়, এগুলো আমাকে আমার বন্ধুরা বলতো, কেউ কেউ আমার মা বলতো, এগুলোই আমার জীবনের মোটিভেশন। বা আমার দিদিও বলতো, যেখানে আছো সেটাকেই কিভাবে ভালো করে তুমি থাকতে পারবে সেই চেষ্টা করো। যখন প্রথম প্রথম ভাবতাম, কষ্ট হতো, তখন বলতো যে তোমাকে এই সিচুয়েশানটাকেই নিজের মনের মতন করে করে নিতে হবে। খুব সময় লেগেছে, কিন্তু আমি এমন অনেকের কথা ভাবতাম যারা খুব কষ্টে আছে, তাদের ভেবে ভেবে মনের জোর এনে এনে আমি সব কিছু শিখে গেছি আজকে, আর সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো এখানে আসলে কি বলো তো, সবার পথ স্মুথ হয় না, এই হচ্ছে ব্যাপার, স্মুথ করে নিতে হয়, তা আবার হয়ও না কখনো। যাই হোক, এদিকে আমাদের ভাতের সেদ্ধ ভাত তো খেয়েছি সব ওই পেঁপে আলু টালু দিয়ে আর ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, খারাপ লাগলো না, মনে হয় বাইরে তরকা রুটি খাবার থেকে এটাই বেশ তৃপ্তি করে খেলাম। আর এই যে রাত্রিবেলার যে কাজ থাকে, অবশ্যই ওভেন টোভেন পরিষ্কার করা, মানে গ্যাস ওভেন পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ঘরদোর পরিষ্কার করা করে তারপর আমি শুতে যাই, ওরা শুয়ে পড়ে। এই দেখো কিচেন পুরো ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, পরের দিনের সকালের জন্য আমি রেডি করে নিই, যাতে সকালে উঠে আমার ফ্রেশভাবে দিনটা শুরু হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা? যদি একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা, বাই বাই।